কারণ তাদের মধ্যে ইউনিটের মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য। জলটা ফুসফুসে ঢুকে গেছিলো, 10 মিনিটের বেশি সে নিচে ছিল, সমুদ্রের মধ্যে নিচে লুকিয়ে শুটিং হয়েছে পুলিশের পারমিশন ছাড়া, এবং সেটা পুলিশ অফিসিয়ালি বলছে। আচ্ছা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু কিভাবে, মানে একজন ডাক্তারবাবু হিসাবে কিভাবে দেখছেন পোস্টমর্টম রিপোর্ট আর যে দাবির সঙ্গে কি কোথাও রিপোর্টের মিল রয়েছে? একটা কথা হচ্ছে, দাবি অনেক হতে পারে, কিন্তু আজকে এই যে ম্যাজিক মোমেন্টস, যারা যে প্রোডাকশন হাউস, তাদের একটা বক্তব্য দেওয়া উচিত ছিল। এখনও পর্যন্ত তাদের কোনো সঠিক বক্তব্য কিন্তু আমরা পাইনি। তাদের যে কী ভূমিকা ছিল সেটা জানি না, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে। কিন্তু আজকে যদি মৃত্যুর কথা বলো, এটাকে ওয়েট ড্রাউনিং বলে। জলটা যখন ভেতরে ঢুকে গেল, একেবারে ফুসফুস কাটতে পারতো তার মাসির দাবি। এইটা একটা না, আমরা ভুল, পুকুরে সাঁতার কাটা, সুইমিং পুলে সাঁতার কাটা আর সমুদ্রে সাঁতার কাটা মধ্যে আকাশ আর পাতালের তফাৎ আছে, এত সহজ নয়। তো ঘটনাচক্রে 10 মিনিটের বেশি নিচে থাকলে সে কিন্তু যদি ঠিকমতো সমুদ্রে সাঁতার কাটার বিষয়ে পারঙ্গম না হয়, তার মৃত্যু কিন্তু অবধারিত। আমাদের এখানে যেটা হচ্ছে, একটাই বিষয় গাইডলাইন করা উচিত, যে যদি কোনো, এখন গুপ্তি শুটিং নাকি সব বলছে, লুকিয়ে লুকিয়ে শুটিং হয়েছে পুলিশের পারমিশন ছাড়া, এবং সেটা পুলিশ অফিসিয়ালি বলছে, সেটা তো ঠিক হয়নি। তাকে বিপদের মধ্যে কেন ফেলে দিচ্ছ? চোরাবালি থাকতে পারে বা বিভিন্ন কারণে সে পড়ে গিয়ে থাকতে পারে। কিন্তু একটা কথা, আমি যদি এখন পর্যন্ত যা ঘটনা শুনি, তাতে আমি বলবো এটা ওয়েট ড্রাউনিং। জলটা ফুসফুসে ঢুকে গেছিলো, 10 মিনিটের বেশি সে নিচে ছিল, সমুদ্রের মধ্যে নিচেই তলিয়ে গেছিলো, অক্সিজেন পায়নি, মারা গেছেন। এই হচ্ছে ঘটনা। কিন্তু আজকে সত্যি কথা, যেখানে বেড়াবার জায়গা বা একটু নিরালা জায়গায় তো তুমি সুপার স্পেশালিটি হাসপাতাল পাবে না। আমরা বা তুমি যে কোনো সময় বেওয়াচ সিরিয়ালটা আমরা একসময় দেখেছি, যে কি করে যারা ডুবে যাচ্ছে তাদেরকে সাঁতরিয়ে কিছু প্যারামেডিক্স বলো বা যারা এই কাজগুলো করে, তারা কিভাবে বাঁচায়। ওখানে নুলিয়াদের পক্ষে তো আর ইনটিউবেট করা সম্ভব না। আজ যদি নুলিয়ার কথা অনুযায়ী তিনি বেঁচে ছিলেন, জ্ঞান ছিল, তখনই তাকে যদি জলটা বার করে ইনটিউবেট করে দেওয়া, অর্থাৎ মুখে পাইপ দিয়ে একটা অক্সিজেনেশনের সাথে বা আম্বু করলেও হয়তো বেঁচে যেত। কিন্তু এমন একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু সেই ব্যবস্থা ছিল না, তো কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। কিন্তু একটা কথা হচ্ছে, এইরমভাবে একটা অল্প বয়স্ক লোকেদের মৃত্যু, এইটা কিন্তু কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। আর প্রত্যেকটা প্রোডাকশন টিমকে আমার মনে হয় এইটা নিয়ে কিন্তু কাজ করা উচিত। তোমার মনে থাকবে বা নাও মনে থাকতে পারে, 96-97-তে কাইসাফ গুস্তাদকে এরমভাবে কিন্তু তার একটা শুটিং চলাকালীন একজন অ্যাক্ট্রেসের মৃত্যু হয় ট্রেনে। পরে কিন্তু সেটা বেরিয়ে তার সাসপেনশন হয়। মেইন স্ট্রিমে কিন্তু মূল স্রোতে কিন্তু কাইসাফ গুস্তাফ ফিরতে পারেনি, অথচ একটা ব্রিলিয়ান্ট ডিরেক্টর। কিন্তু এইরমভাবে আমার এই ম্যাজিক মোমেন্টস, তার যেন ফুটেজগুলো না, ম্যাজিক মোমেন্টসের থেকে আমি আশা করব একটা বক্তব্য। কারণ তাদের মধ্যে ইউনিটের মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য, ডিফারেন্ট মানে ভ্যারাইটি অফ ইনফরমেশন পাচ্ছি আমরা, সেটাও কাম্য নয়। একটা মানুষ পড়ে গেল কী করে সেটা বলতে পারছে না। কেউ বলছে শুটিং চলাকালীন, কেউ বলছে শুটিংয়ের পরে হয়েছে, উনি এমনি গেছিলেন। তো এটা তো ঠিক নয়। কিন্তু ম্যাজিক মোমেন্টসকে ইন্টারোগেট করা উচিত, প্রত্যেকটা মেম্বারকে ইন্টারোগেট করা উচিত। এবং যদি দেখা যায় সেখানে কোনো খামতি ছিল তাদের পক্ষ থেকে, প্রথম খামতি পরিষ্কার কথা, পুলিশের অনুমতি নেয়নি। কেন নেয়নি, এটা একটা প্রশ্ন। তো এইটা কিন্তু সরকার যদি চায় ট্রান্সপারেন্সি, কিন্তু সরকারেরও তো অনেক বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন ফোরাম আছে যারা সরকারের খুব কাছে, তারা যেন বেঁচে না যায়। আমার বক্তব্য, খামতি থাকলে যথাযথ শাস্তি হওয়া উচিত এবং যথাযথ কিন্তু ইনভেস্টিগেশন হওয়া উচিত। যতক্ষণ না আমরা অন্বেষণটা শেষ করব এবং স্বচ্ছতার সাথে শেষ করব। তার শেষ যাত্রার যে গাড়ি, সেখানে আমরা দেখলাম বিজেপি গিয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে, বামেরাও গিয়ে লাল সালাম লাল সালাম। এই যে দুপক্ষের মধ্যে একটা বচসাও দেখলাম। এটা কোনো দরকার ছিল না। আজ একটা 43 বছরের ছেলে মারা গেছে, একটা জলজান্ত ছেলে মরে গেল, এরমভাবে মারা গেল, খারাপ লাগার কথা। আমি আশা করেছিলাম সবাই একটু এই সম্বার অকেশনে না একটু সাইলেন্টলি করবে, চিৎকার তো দরকার হয় না।
সিপিএমের একটা বা বামেদের একটা বিষয় আছে, ওদের একটা গাইডলাইন্স আছে, যে ওদের কিছু গাইডলাইন্সে ওরা চলে, কারণ ওরা দে হ্যাভ আ ওয়ার্ল্ড অফ দেয়ার ওন, তো দে হ্যাভ আ সেট অফ প্রিন্সিপালস। তো সেই জায়গায় থেকে সেখানে স্লোগান ওরা দেয়, কিন্তু চিল্লায় না। স্লোগান ওরা দেয়, সেই অমর রেহেও বলে, লাল সালামও বলে, কিন্তু এই রকম একটা চিৎকার আসল আমার যা মনে হলো, এবং শুধু চিৎকার না, খারাপটা কোথায় লাগলো, ওখানে কিছু মানুষ হাসছিল। এটা এমন কিছু মজার ঘটনা ঘটেনি। একটা জলজ্যান্ত অল্পবয়স্ক ছেলে, একটা ট্যালেন্টেড অ্যাক্টর আমরা হারালাম। এটা আমাদের কাছে একটা বড় মানে মানে দুঃখজনক ঘটনা, বেদনার। এবং বাঙালি বিদ্বেষী যে বাংলা ফাইল, বেঙ্গল ফাইলস, সেখানে তার কাছে অফার এসেছিল বলিউড থেকে। তিনি সেই অফার নাকচ করে বলেছেন যে বাংলার বিরুদ্ধে যাবে, সাম্প্রদায়িকতার আগুন বা এই বিষয় আছে এমন কোনো সিনেমা আমি করব না, মুখের ওপরে বলে দিয়েছেন। আমার বক্তব্য, রাহুল অরুণোদয় ব্যানার্জি এইটা দেখেও হয়তো যদি জীবিতকালেও এরকম একটা ঘটনা ঘটতো অন্য কারুর ক্ষেত্রে, উনি প্রতিবাদই করতেন, উনি এর মধ্যে যেতেন না, করতেনও না কিছু। কিন্তু ওনার ডেড বডির ওপর যেভাবে হল্লা মাচানো হলো, এক কথায় হল্লা মাচানো হলো, নিয়ম রীতি থাকুক। এবং আরও ঘটনাটা আমার যা নিজের মনে হলো, ওই সময় আপনি যদি খুব ভালো করে ভিজুয়ালগুলো খেয়াল করেন, আমি ওখানে স্বরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছিল। ওটা দেখে বোধহয় আরও বেশি উত্তেজিত হয়ে গেছিল। ওটা ইলেকশন ক্যাম্পেন নয়। বামেদের যা নীতি, সে নীতি ফলো করুক, হ্যাঁ ঠিক আছে, ওরা ঈশ্বর মানে না, ওরা কিছু মানে না, মানলাম। কিন্তু ওরা হয়তো স্লোগান দেয়, কিন্তু ওই জোরে স্লোগান চিৎকার করা যেন একটা খুশি বা পিকনিক মানাচ্ছে বা ইলেকশন ক্যাম্পেন চলছে। এতটা হল্লা চিল্লা করা উচিত না। একটা সম্বার অকেশন, সেভাবে একটা সাইলেন্টলি এটাকে অবজার্ভ করা দরকার। এটার মধ্যে একটা দুঃখ আছে, একটা বেদনা আছে। আর যেখানে দেখতে পাচ্ছেন ওর প্রতি পাড়ার লোক থেকে শুরু করে অনেকেই, কারণ ও সেলিব্রিটিদের মতো মিশতো না, যে সেলিব্রিটি হয়ে কারোর সাথে মিশবো তা না। ও কিন্তু মিশুকে ছেলে ছিল এবং যথেষ্ট ডিসেন্ট ছেলে ছিল, এবং খুব সবার সাথে কিন্তু কথা বলতে পারতো। সেই কারণে পাড়ার লোকেরও কিন্তু খুব দুঃখ পেয়েছে, পাড়ার লোকও। এই চিৎকার চেঁচামেচি হল্লা না হলেই ভালো হতো। ভারত মাতা কি জয় নিয়ে হয়তো বিজেপি সেটা ডিফেন্ড করছে, আবার বামরাও ডিফেন্ড করবে যে আমরা এটা তো আমাদের নিয়ম, সেটা করেছি। যেটাই করে থাকুন, দুই দলেই কিন্তু কাজটা চিৎকার চেঁচামেচির দরকার নেই। পাপিয়া অধিকারী, আমি দেখলাম টালিগঞ্জের প্রার্থী, যাদবপুরের প্রার্থী তো ছিলেন, তিনি তো চিৎকার চেঁচামেচিতে যাননি। পাপিয়া অধিকারীর কী দরকার ছিল 4-5টা লোক নিয়ে গিয়ে ওখানে যাওয়ার? উনি তো একাই চলে যেতে পারতেন। উনি তো পরিচিত মুখ, উনি তো একজন অ্যাক্ট্রেস, উনি তো এখানে পলিটিশিয়ান নয়। কেউ ওনাকে পলিটিশিয়ান হিসেবে দেখতো না। এখানে দেখতো একজন ফেলো আর্টিস্ট, এখানে সিনিয়র কলিগ, সে দেখা করতে আসছে মৃত্যুর পর, সেটা হয়ে যেত। চিৎকার চেঁচামেচি লোক গিয়ে ভারত মাতা কি জয় বলার মতন পরিস্থিতি তো তৈরি হয়নি। বা লাল সালাম বলুক, সেটা সিপিএম বলতে পারে, কিন্তু লাল সালামের সাথে সাথে ইন্টারন্যাশনাল, হ্যাঁ নিশ্চয়ই হোক, তাদের নীতি আছে। কিন্তু আমার মনে হলো ওখানে যেন নাটকীয়তাটা বেশি হলো, একটু চিৎকার চেঁচামেচি বেশি হলো, যেটা প্রয়োজন ছিল না।